কি বলছ কি প্রসূন? তুমি এটা কি করে ভাবলে? হ্যাঁ, মানছি আমাদের মেয়ে নয়, তাই বলে। সেদিন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মামুনি আর ভাবির কথাগুলো কানে এলো। বিষয়টা বুঝতে দরজার বাইরে এসে শুনি, আর সেদিনের পর থেকে আমি নিজেকে এ জগতের বোঝা মনে করা শুরু করে দিয়েছি। আমার কিচ্ছু করার নেই সুতপা। আজ আমাদের পারিবারিক ব্যবসা ডুবতে চলেছে। এখন যদি মিস্টার সেন আমাদের সাথে ডিলটা না করে, ভাবতে পারছ কি হবে তখন? শেয়ার একদম কমে গেছে আমাদের কোম্পানির। বাপ ঠাকুরদার ব্যবসাটা আজ শেষ হতে চলেছে। তুমি মিলিকে বোঝাও। আমি কি বোঝাবো প্রসূন? আমি মানতেই পারছি না। তোমারও একটা মেয়ে আছে প্রসূন, ওর দিকে একবার তাকাও। দেখো, আমিও প্রতিষ্ঠিত, আর আমার মেয়েও তো। সেক্ষেত্রে তোমার ব্যবসা শেষ হয়ে গেলেও না খেয়ে থাকতে হবে না, বরং খুব ভালোভাবে থাকতে পারবে। না, সে হয় না এভাবে। দরজায় কড়া নেড়ে ভিতরে ঢুকে বললাম, ভাবি, তুমি চিন্তা করো না। তুমি যেমনটা চাইছ তেমনই হবে। তুমি শুধু বলো কি করতে হবে। সেদিন আমার কথা শুনে মামনি খুব অবাক হয়, আর কষ্টও পেয়েছিল। আমি এই গাঙ্গুলি বাড়িতে আসি আজ থেকে ১৬ বছর আগে। সেদিনই আমার কপাল পুড়েছিল। সেদিন বর্ষার রাতে বাবার মৃতদেহ আগলে বসে আছি অন্ধকার ঘরে। বাইরে প্রলয় নৃত্য চলছিল প্রকৃতির। মনে হচ্ছিল এই বুঝি চালটা উড়ে যাবে। সেদিন দাদু এসে দাঁড়িয়েছিল আমার পাশে। কাছের মানুষ হয়েছিল আমার কাছে এই ১৪টা বছর। দাদু বলতে বাবির বাবা, অর্থাৎ ভবানী মোহন গাঙ্গুলি। বাবা মারা যাওয়ার পর ১০ বছর বয়সে পা দিয়েছিলাম এই গাঙ্গুলি ভবনে। মামুনি আর বাবি আমায় কোনো দিনও আপন করে নিতে পারেনি। বাবার পর স্নেহ পেয়েছিলাম এই দাদুর কাছ থেকে। আর হলো আমার বনু, মামুনি আর বাবির মেয়ে কৌশানী, অর্থাৎ আমাদের কুশি। বনু আমার ছোটবেলার সাথী, ও আমার বোন। আমরা হলাম হরিহর আত্মা। বনু আমার থেকে ৮ বছরের ছোট। এখন বনু ডাক্তারি পড়ছে। যখন মামুনি আর বাবি বেরিয়ে যেত, ওকে আমি দেখতাম। দাদুর তৎপরতায় আমি উচ্চমাধ্যমিক পাশ করি। আমার সেলাই করা, ঠাকুরের জামা তৈরি করা, নানা রকমের কাপড় কেটে অনেক রকমের জামা তৈরি করতাম। এই সব দেখে দাদু ভেবেছিল আমাকে ফ্যাশন ডিজাইনিং শেখাবে, কিন্তু আমি শিখতে চাইনি। আমি আর চাইনি দাদুর ঋণের বোঝা বাড়াতে। দাদু বলতো, তুই ঠিক তোর ঠামরার মতন, সবাইকে নিয়ে থাকতে চাস। আমার এই নমনীয় পরোপকারী স্বভাব আজ আমাকে এক অভাবনীয় মোড়ে এনে দাঁড় করায়। কাউকে আমি না করতে পারি না। বাবিকে বললাম, কি করতে হবে বাবি, বলো। তোকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি জানতাম দাদু যখন চলে গেছে আমার আপন বলে আর কেউ থাকল না। মামনি বলল, তুমি কি সব বলছো? ছাড় তোর বাবির কথা। তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো পরিবার। বাবি, আমি জানি তোমাদের আমাকে খাওয়াতে কষ্ট হচ্ছে। আমায় একটা যে কোনো কাজ দেখে দাও। আমাকে দুমুঠো ভাত খেতে দিলেও হবে বাবি। বিয়ে করার কথা বলো না। আমাকে যা বলবে তাই করব। বাবি গম্ভীর মুখ নিয়ে বলে, যদি আমার, তোর দাদুর, এই পরিবারের ভালো চাস তো বিয়েতে রাজি হয়ে যা। আমার দয়ার শরীর আমাকে আর না বলালো না। রাজি হলাম। এই বিয়ে আমার জীবনে দারুণ অভিজ্ঞতা দেখাবে বলে দাবি করে আছে, তা ছিল আমার কাছে অজ্ঞাত। কুশি আমার বিয়ের কথা শুনে খুব খুশি। আই এম ভেরি এক্সাইটেড দিদিভাই, আমার দিদি আর বিয়ে, বিয়ে, ইয়ে। অনেক রাত হলো, এবার শুয়ে পড়। কুশিকে ঘুমোতে বলে নিজেরই ঘুম পাচ্ছে না। বারান্দায় দাঁড়িয়ে ছোটবেলাকার কথা মনে পড়তে লাগল। মিস্টার গাঙ্গুলি, তাহলে আপনার কথা মতো ব্যাপারটা এগোচ্ছে। টেবিলের ওপাশে থাকা ব্যক্তির কাছ থেকে এলো প্রসূনের কাছে। ফাইলটা নিয়ে দেখতে থাকায় মুখটা নামানো। প্রসূন হুঁ বলে তার জবাবের উত্তর দেয়। প্রসূন ডান পাশে বসে আছেন মিস্টার অশোক সেন, সেন ইন্ডাস্ট্রিজের কর্ণধার। তা মেয়েকে বলেছেন যে তোকে আমি আমার ব্যবসার খাতিরে বিক্রি হতে হবে? টেবিলের ওপাশে থাকা ব্যক্তি এটি বলে প্রসূনের দিকে তাকাল। প্রসূন অস্প্রতিত হয়ে বলল, না মানে, আসলে। কি বলছেন আমতামতা করে? আসলে অশোকবাবু, ওকে বলিনি এইভাবে যে ওকে বিক্রি করে দিচ্ছি। ওকে বলেছি তোর বিয়ে। ওই ব্যক্তি কি আর বসে থাকতে না পেরে প্রসূনের কলার ধরে বলে, হোয়াট রাবেশ। প্রসূন দুজনের কাছে হাত জোর করে বলে, ওকে যে সেই অধিকার দিতে হবে তা কিন্তু বলিনি, শুধু ওকে এই বিয়ের নাটকটা করিয়ে আপনাদের হাতে তুলে দিতে চাইছি, ব্যাস। এবার আপনারা ওকে বেচে দেবেন কি বাড়ির চাকরানি করে রাখবেন, সেটা সম্পূর্ণ আপনাদের। মিস্টার গাঙ্গুলি, আজ আপনার এই মানসিকতার জন্য আপনার ব্যবসা ধ্বংসের দিকে। একটু ভালো হওয়া দরকার। গায়ের কোটটা চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে ওই ব্যক্তিটি। বিশ্বের নাম করা বিজনেস টাইকুনদের মধ্যে অন্যতম হল এই ব্যক্তিটি। অশোক সেনের বড় ছেলে মিস্টার অভিরাজ সেন। বিদেশে 4টি জায়গায় ওর ব্যবসা ছড়িয়ে রয়েছে।
32 বছর বয়সী এই সুন্দর সুপুরুষ চেহারার অধিকারী সে। প্রতিটা বড় বড় বিজনেস ম্যাগাজিনের কাভার পেজে তার ছবি। বিদেশ থেকে দেশে রমণীদের অধিকাংশ মহলে তার নাম শিরোনামে থাকে। খুব রাফ অ্যান্ড টাফ, নমনীয়তার লেশমাত্র নেই, আর খুব জেদি, হৃদয়হীন, অহংকারী ও দাম্ভিক। সকাল থেকেই আকাশটা মুখ গোমরা করে আছে। মিলি রান্নাঘরে ওর বোনের জন্য পছন্দের মিল্ক শেক তৈরি করছে। ঘরে ঢুকে দেখে কুশি পড়ছে। সামনে গ্লাসটা রেখে বলল, এই দেখ, তোর জন্য কি বানিয়ে এনেছি। কুশি দেখে হেসে বলল, ওয়াও, তুই একটু বস তো এখানে, সারাক্ষণ এটা করছিস ওটা করছিস। কুশি মিলির হাত ধরে পাশে বসালেও ও উঠে পড়ল। রাজ্যের কাজ পড়ে আছে কুশি আমার। কেন রে, বাড়িতে তো দুটো কাজের লোক, তোকেই কেন করতে হবে? তোর কদিন বাদেই বিয়ে, একটু নিজেকে দেখ দিদিয়া, সারাক্ষণ খেটে শরীরের কি হাল করছিস একবার দেখ। দেখ, তুই এটা খা আর আমায় ছাড়। জানিস তো বনু, আমার এই সব কিছু ভালো লাগে না। আমি তোদের মতন মডার্ন হতে পারবো না। দেখ, আজকালকার লাইফস্টাইল করলেই যে মডার্ন হওয়া যায় না, তুই যথেষ্ট ভালো, কিন্তু দিদি মাঝে ছোবল না মারতে পারলেও ফোঁস করে ওঠিস। তোর মাইনাস পয়েন্ট কি জানিস? তোর মুখ বুজে থাকা। অন্যায়কে প্রশ্রয় দিস, অন্যায় দেখলে সরে আসিস, প্রতিবাদ করিস না কেন? দেখ, আমি জানি তুই কার কথা বলছিস, মামুনি আর বাবিকে বলছিস তো। ওরা তোকে যতটা ভালোবাসে আমাকেও সেই রকমই ভালোবাসে। দেখ দিদিয়া, আমি ছোট নয়, আর তুইও ছোট নোস। তোর প্রতি হওয়া অন্যায় আমি দেখেছি। বাবার তো পয়সার অভাব কি ছিল? ছিল না। আমাকে যখন ডাক্তারি পড়াতে পারল, তোকে ফ্যাশন ডিজাইনার কেন নয়? বনু, আমি এই ব্যাপারে একটা কথা শুনতে চাই না। ওনারা যা ভেবেছেন তাই করেছেন, আর আমি তো পড়তে চাইনি। তোকে যা বলা হয়েছিল সেইটা আমি জানি। ওই রকম কথা শোনার পর কেউ পড়াশুনো করত না। আর শোন, তোর মতন আমি তো মহান হতে পারবো না। আচ্ছা, আমি আসলাম। কুশি বেরোনোর সময় ওর মা ওকে বলে দেয় তাড়াতাড়ি আসতে। মিলি দরজাটা বন্ধ করে আসতে গেলে সুতপা ওকে ডাকে, বলো মামুনি, আজ সন্ধে শপিং যাব, তোমার শাড়িরও কিছু জিনিস কিনতে। ঠিক আছে মামুনি। মিলি যেতে গেলে পিছনে ডাকে সুতপা। মিলি সুতপার দিকে তাকায়। সুতপা বলল, একবারও তো জিজ্ঞেস করলি না তোর ছেলেটা কেমন, কি করে, কোথায় থাকে? মিলি হালকা হেসে বলল, তোমরা তো আছো, আমাকে তো তোমরা দেখেই দিচ্ছ। তোমাদের পছন্দই আমাদের পছন্দ, আর ওরা যে আমার সবটা জেনে পছন্দ করেছে এটাই অনেক। সুতাপা মুখটা গম্ভীর করে মিলিকে কাছে নিয়ে এসে বলল, বারণ করে দে না তোর বাবিকে যে তুই এই বিয়ে করবি না। কিন্তু মামুনি, বাবির পরিস্থিতি খুব খারাপ, আর তাছাড়া কুশি তো পড়ছে। সুতপা মনে মনে ভাবে, আজ এই মেয়েটার জন্য এই বড় ব্যবসাটা আবার দাঁড়িয়ে উঠবে। ও ছিল বলে, না হলে ভেসে যেত। আর কুশিকে এই জায়গায় সুতপা কখনোই আনত না, না প্রসূনও। কি ভাবছ মামুনি? মিলির ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে সুতপা। কিছু না, তুই বরং এখন যা। মিলি বেরিয়ে গেলে জানলার কাছে দাঁড়িয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে মিলি, তোকে আমরা জেনে বুঝে আগুনে ঠেলে দিচ্ছি। তুই জানিস না তোর জন্য কতটা কষ্ট অপেক্ষা করছে। একটা বাজে ছেলের সঙ্গে তোর বিয়ে হতে চলেছে। এটা বিয়ে নয়, এটা তোকে বিয়ে দেওয়া হচ্ছে না, বিয়ের নামে তোকে বিক্রি করা হচ্ছে। চোখ থেকে জল মুছে নিজেকে স্বাভাবিক করে চলে যায়। বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। 5 দিন পর বিয়ে। দিদি দিদি দিদি, কুশি লাফিয়ে লাফিয়ে রান্নাঘরে গিয়ে মিলিকে জড়িয়ে ধরল। কি হলো রে কুশি? তুই কি কি লাকি ইয়ার? বাবা, কেন রে? তুই জানিস তোর হবু বরের নাম কি? পাশে দাঁড়িয়ে থাকা কাজের মহিলাটি জিজ্ঞেস করল, কে গো ছোট দিদিমণি, আমাদের বড় দিদিমণির জন্য দেখি কোন রাজপুত্র ঠিক করা হলো? কুশি, রাজপুত্র না গো, বলো স্বয়ং রাজা। আমার দিদি সেই আদ্যিকালের বদ্যি বুড়ি, না জানে বরের নাম, না দেখেছে বরের ছবি, না বলেছে বরের সাথে কথা। তা ছোট দিদিমণি, তোমার কাছে ছবি থাকলে দেখাও। দাঁড়াও, দেখাচ্ছি। মিলি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মিলিকে দেখে কুশি হেসে বলল, দেখো দেখো, দিদিয়া কেমন লজ্জায় লাল হয়ে গেছে। সকলে মিলে হেসে ওঠে। কুশি ফোন ঘেঁটে একটা ছবি বার করে সকলকে দেখালো। পর্বের শেষে পাত্রের ছবি দেওয়া আছে। পাত্রকে দেখে মহিলা পাঠকেরা ক্রাশ খেলে আমি দায়ী নই। ও মা, এত সাহেব জামাই! কুশি মিলির কাঁধে হাত রেখে বলে, আমার দিদিয়ার জন্য বাবা সঠিক পাত্র খুঁজেছে। কি ঠিক বললাম তো? মিলির চোখে হাজারো স্বপ্ন বুনে চলেছে তখন, আর চোখে একরাশ লজ্জা। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সুতপা মিলিকে দেখে মনে মনে ভাবে, তোমরা এত খুশি হচ্ছ, কিন্তু ওর কপালে সুখ নেই। আমাদের মিলির জন্য এই ছেলে ঠিক নয়, আর না এই বিয়েটা সত্যি। সুতপা দীর্ঘ শ্বাস ফেলে চলে যায়। রাতের বেলা দুই বোন শুয়ে শুয়ে গল্প করছে। দিদি, একটা কথা বলি? বল। আগে আমার দিকে তাকা। মিলি ওর দিকে ফিরল। জামাইবাবুর নাম্বার পেয়েছি। কি?
আরে কথা বলবি? না। আরে বল না, কিছু হবে না। আরে আমি কি কথা বলবো বল? আরে বল না, যা ইচ্ছা। দাঁড়া। কুশি কোথা থেকে অভিরাজের ভিজিটিং কার্ড জোগাড় করে ওর ফোন দিয়ে কল করে। এদিকে অভিরাজ জিম করার পর সুইমিং পুলে স্নান করছে। ফোন বাজতে এক কাজের লোক তার কাছে ফোন নিয়ে এসে দাঁড়ায়। জল থেকে অর্ধেক শরীর বার করে জিজ্ঞেস করে কে ফোন করেছে। স্যার, আননোন নাম্বার। ওকে, লিভ ইট। স্যার, আয়েশা ম্যাম ইজ কামিং। ওকে। সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। আয়েশা হলো এক নামকরা মডেল। অভিরাজ ঘরে ঢুকতেই আয়েশা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। টুডে ইউ আর লুকিং সো হট। উফ, গেট আপ আয়েশা, প্লিজ। আয়েশা ওর কাছ থেকে সরে এসে বলল, আমার কাজটা কি হলো অভি? তুমি আছো, নেক্সট মান্থে দেখছি ওই অ্যাডটার জন্য। আয়েশা পিছন থেকে জড়িয়ে ভরে অভিরাজের কানে কামড়ে বলে, সো টুনাইট ওয়ন্ট ইউ কাম মি ডাউন? অভিরাজ আয়েশাকে বিছানায় ছুঁড়ে ফেলে ওর শরীরটাকে আবেশে ভাসিয়ে নিতে থাকল।